যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি, তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটি লিসনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেয়ার জন্য কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব, তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথম ভর্তি হয় তখন একসাথে কলেজ হোস্টেলে ছিলাম, একই ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি হোস্টেলে একই রুমে থাকতাম। সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়, বাসা নওগাঁ জেলা আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি, বন্ধু, তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কনুইয়ের একটু ওপরে রাখলো এবং বলল, এটা কি দেখো, কিছু আন্দাজ করতে পারো? শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা আমতা করে বলি, মনে হচ্ছে একটা তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ বন্ধু, তাবিজ এটা। তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ এটা? তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন মনে মনে একটু খুশি হলাম, কিন্তু মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম ভূত চটকমে পাঠানোর জন্য। আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম, তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো। হৃদয় বলতে শুরু করলো। আমি হৃদয়কে থামিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনবো। এই বর্ণালীতে এসে 2 কাপ চা নিয়ে রেল লাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম। হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করলো। হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছো। আর যে তাবিজটা, সেটাও ওই জন্য বাধা। যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম। বাদ দাও সেসব কথা। কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। সময় 2018। আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, নানা রকমের পিঠা, অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত। মা সেগুলো আমাকে খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কি সমস্যা, মা কিছু বলতো না, কিন্তু খেতে দিত না। এমনি এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি। আমার বড় মা আমাকে এসে বলছে, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো জবাই করে দিয়েছি। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়। মা আমাকে কিছুতেই খেতে দেবে না। কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরা মাংস খেয়ে নেই। তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয়। এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম। হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কড়মড় কড়মড় শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশ এই শব্দ বেড়ে যাচ্ছে। এক সময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কি যেন হেঁটে চলে গেল, এবং দক্ষিণের জানালা তো কেউ যেন দাঁড়িয়ে আছে, মহিলা বা পুরুষ, এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ ঠিক এইভাবেই কড়মড় করে হাড় চিবিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতে শুয়ে পড়ি, আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পরে এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, বাথরুমও বাড়ির ভেতরে, কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতল ধরেছি, তখন আমার চোখ ওপরে যায়।
আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে এবং দেখতে চাইবে না, কোনো মানুষ সেটি দেখার জন্য প্রস্তুত নয়। আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে, অন্য পা প্রাচীরের চালের ওপরে, এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতো লাগছে, এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু মনে হচ্ছে জলজল করছে, এরকম তার চেহারা, এবং বিদঘুটে একটা আকৃতি তার। এটা দেখার পর আমার শির দ্বার দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি এটা দেখে এক দৌড়ে ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছি কালো জাদু শিখতে গিয়েছিলাম, এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত, তাই খুব একটা আমলে নিয়েছিলাম না। পরদিন সকালে আর কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর। একদিন দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দিই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না, কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে, এবং আমি একটা টান অনুভব করছি। কোনো রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিচড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়, তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে, এবং 3টা কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে, এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে, এবং মা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এইসব হওয়ার কারণ কি। তখন আমি বাবাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবা একটা হুজুরের কাছে নিয়ে যান আমাকে। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিন পর আমার অবস্থার একটু উন্নতি হয় না, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যায়, মনে হচ্ছে হাড্ডির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমাকে তো অনেক বাজে ধরনের কালো জাদু করা হয়েছে, আমার কাছে এসেছো ভালো করেছো, আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না, তোমাকে নিয়ে আজ আসনে বসবো। বাবাকে কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয় এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি, এসে গোসল করি, মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবারও বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই এবং পরের দিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক একা একা এসে উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি।
রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারতাম না। অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম এবং ঘুম আসতো না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, রাতে ঘুমাতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম রাতে ঘুমাতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা এবং বাথরুম থেকে 1টা, মোট 7টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেওয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমাতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এই ঘটনাটি প্রচার করলে আমাকে অবশ্যই জানাবেন। ঘটনাটি 100% সত্য। কেউ সত্যতা যাচাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ব্ল্যাক ম্যাজিক, বন্ধুর ব্ল্যাক ম্যাজিক শিখতে গিয়ে কী সমস্যা হয়েছিল সেটা শোনার আগ্রহ দেখায় যদি কেউ, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। শাকিল আহমেদ, রাজশাহী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে লিখেছেন এই ঘটনাটি। আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি হয়েছিল তার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান, তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহান আহমেদ, বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদি আরবে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউই ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। গত 99তম এপিসোডে আপনারা হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারে শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তাই গত বছরে রোজার ঈদে অফিস থেকে ছুটি পেয়ে যখন দেশে ফিরলাম, তখন হাসানকে বলেছিলাম আশেপাশের এলাকা থেকে ভূত.com-এর জন্য কিছু ঘটনা সংগ্রহ করতে। বরাবরের মতো এবারও হাসান আমাকে নিরাশ করেনি। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট থানার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোনো গ্রামে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। 29 সেপ্টেম্বর 2007 পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হল। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ, চেয়ে আছে চিতার ওপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করেই নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির উপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3 জন। আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের
ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে। যদিও আমার নানা তার দুই পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও দুই পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাগ বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন,
আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারি ভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে, আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা। সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি। কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকে নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন।
দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন। ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। বরং বলেন, ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন। ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের ওপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়।
ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালে এই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে দুটি জিনের বসবাস আছে, তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পোড়াস। তবে নানা সেদিন আরও কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন, ও সব সময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস, দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে। কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায় তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আর বারবার একই কথা কেন বলছেন সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে, আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায়, আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনার শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কী বা হবে। এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষেরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক।
এই সব কিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সব কিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। ক্ষমা করবেন, শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করেই দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ। কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানা সহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই। আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারবো না। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতে আসছিল না যে কি ঘটল এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট্ট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা 3 জনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন? মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না, কষ্ট করিস না বাবা। আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস আর সবাইকে দেখে রাখিস। কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা 3 জনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেওয়া হয়, আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে। তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন, এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে। এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরেই কবরস্থ করা হয়। আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান নানার কবরে যেন সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখতো। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সবসময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সে সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে।
এই মুহূর্তে আপনাদের সবার মনেই 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের ওপরে কালো জাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন, আপনাদের বাড়িতে খুব বাজেভাবে দুজন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সদ্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল, কিছুটা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই 4টি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনকুর এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে